student of first year and second year. Welcome to my online class. Today we will discuss about matrix, higher math first paper. শুরু করার আগে তোমাদের আমি বিষয় নিয়ে বলবো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ডুয়েট ইত্যাদিতে চান্স পাওয়ার জন্য অধীরভাবে আগ্রহী হয়ে আছো। তাদের জন্য math is very important. So from the very beginning you have to study a lot, seriously and attentively. আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে প্রথম থেকেই পড়তে হবে, যাতে করে ফিউচারে যারা তোমরা ইউনিভার্সিটিতে, মেডিকেলে অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতেই যেতে চাও না কেন, প্রথম থেকে যেন তোমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো। আর অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সাবজেক্টেরই ABC অর্থাৎ প্রাথমিক জ্ঞানটা থাকতে হবে। আমাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টেরই প্রাথমিক জ্ঞান রয়েছে, তবুও এখন যেহেতু আমরা HSC দ্যাট মিনস হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তো আমাদের একটু উচ্চ লেভেলে পড়াশোনা করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। Let's have a look on the board. আমাদের প্রত্যেকটা বিষয় পড়ার আগে অবশ্যই তার বেসিকটা জেনে নিতে হবে। যেমন ম্যাট্রিক্সটা কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করেছে, কোন শব্দ থেকে এসেছে, এগুলো তো দেখতে হবে। চলো দেখে নিই ম্যাট্রিক্স কোথা থেকে এসেছে। আমাদের প্রথম কোশ্চেন, ম্যাট্রিক্স কোথা থেকে এসেছে। চলো ম্যাট্রিক্স এসেছে ব্যাবিলন সভ্যতা ও চীন থেকে। এবার দেখতে হবে যে ম্যাট্রিক্স কে আবিষ্কার করেছে। ম্যাট্রিক্স আবিষ্কার করেছেন জেমস জোসেফ স্ল্যাভেস্টার। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাট্রিক্স শব্দটি কোন ওয়ার্ড থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে। শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। এবার ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ ম্যাটার থেকে এসেছে। ম্যাটার, যার অর্থ হচ্ছে মাদার। এখানে জেমস জোসেফ স্ল্যাভেস্টারকে কিন্তু ম্যাট্রিক্সের ফাদার বলা হয়, দ্যাট মিনস ফাদার অফ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের বেসিক কিছু, যেটা আমাদের জানাটা এতটা আবশ্যক নয়, তবু প্রত্যেকটা জিনিসের রুট থেকে পড়া উচিত। আর আমরা প্রত্যেকটা সাবজেক্টে যখন রুট থেকে কোনো কিছু পড়তে পারবো, তখনই তার বিষয় সম্পর্কে আরো ধারণা পেতে থাকবো। তাই আমাদের প্রত্যেকটা বিষয়েরই ধারণার জন্য অবশ্যই তার এই কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করেছে, কিভাবে এসেছে তা জানতে হবে। তো এই ছিল আমাদের বেসিক কিছু। এবার চলো ম্যাট্রিক্সের মধ্যে কি কি প্রয়োজন, একটা ম্যাট্রিক্সের ম্যাথ করতে গেলে তার আগে কি কি ধারণা থাকা প্রয়োজন সেসব ব্যাপারে এবার জেনে নিই। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি যে ম্যাট্রিক্সটা পড়ার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন। প্রথমেই জানা প্রয়োজন ম্যাট্রিক্সটা মূলত কি। ম্যাট্রিক্সটা মূলত হচ্ছে একটা সারি এবং একটা কলমের সমন্বয়ে গঠিত। এখনো ক্লিয়ার হয়নি, চলো ক্লিয়ার করে দিচ্ছি। ম্যাট্রিক্সে যা যা লাগবে, ম্যাট্রিক্সটার জন্য কিছু প্রতীক রয়েছে বা চিহ্ন রয়েছে। সে চিহ্নটা কি? প্রতীক। ম্যাট্রিক্সটাকে কি দিয়ে বোঝানো হয়? হয় এরকম ভাবে একটা চিহ্ন থাকবে, অথবা এভাবে থাকবে। এটা সচরাচর ব্যবহার করা হয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন ডিটারমিনেশন পড়ছি না, আমরা এখন পড়ছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে তৃতীয় বন্ধনী বলে থাকি যাকে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রতীক। এবার ম্যাট্রিক্সে কিছু
সংখ্যা রাশি থাকে, যাদেরকে আমরা ভুক্তি বলি। দ্যাট মিনস এই যে খালি ঘরটা এখানে দেখা যাচ্ছে, এখানে কিছু সংখ্যা থাকবে, তাদেরকে অথবা রাশি, যেমন হতে পারে এক্স, ওয়াই, জেড, এরকম থাকতে পারে, সেগুলোকে বলা হয় ভুক্তি। এবার আমি তোমাদেরকে এই বন্ধনী এবং এই ভুক্তি এবং ম্যাট্রিক্সটা কি সেটা নিয়ে একটা উদাহরণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যে রাশিটা সেটা। ম্যাট্রিক্স এটা হচ্ছে বন্ধনী, এবং এই যেগুলো এগুলোকে বলা হয় ভুক্তি। তো দেখতে পেলে তো কিভাবে একটা ম্যাট্রিক্স শুরু করার আগে আমাদের কি কি জানা প্রয়োজন, বন্ধনী, ভুক্তি এবং ম্যাট্রিক্স জিনিসটা কি। এখন আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আরো নতুন কিছু জেনে নেব। চলো চলো আমরা তো বলেছি যে ম্যাট্রিক্স কিভাবে বোঝা যায়, সারি এবং কলাম থাকতে হবে। এবার সারি এবং কলামটা ম্যাট্রিক্সের কোনটাকে বলে সেটা জেনে নেই। আমি আগে লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বলবো এখানে কোনটা আমি মার্ক করে দেব তোমাদের বোঝার সুবিধার্থে। বি, এখানে 1 কেন লিখছি, 1 2 কেন লিখছি, এগুলো সবই আমি তোমাদের বলবো। হ্যাঁ, এখন এখানে সারি কোনটা এবং কলাম কোনটা আমরা তো প্রথমে জেনে নিয়েছি। এটাকে কি বলে, কি বলে? ম্যাট্রিক্স। এটা দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সের ক্যাপিটাল লেটার গুলো দিয়ে বোঝা যায় হচ্ছে ম্যাট্রিক্সটা। হতে পারে তুমি এখানে এ ইউজ করতে পারো, বি ইউজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, এখানে সারি, এইটাকে বলা হয় সারি। আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, সারি বা রো। এবার কলাম, কলাম কোনটা? এই তো, এটাকে বলা হয় হচ্ছে কলাম। কলাম, এইগুলো হচ্ছে সারি এবং কলাম। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে 1 1 1 2 1 3 এগুলো কি লিখেছি। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে সারির সংখ্যা, তারপর হচ্ছে ক্রম। বোঝুনিটা এখনো? এই ক্রম, ক্রম জিনিসটা বের করার জন্য একটা সূত্র রয়েছে, খুবই সিম্পল। সারি ইন্টু কলাম। কোনো কিছু ক্রম যখন জিজ্ঞেস করবে তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব, সারি এবং কলাম। দেখো এখানে এ এ সারি নাম্বার 1 এবং কলাম নাম্বার 1, কিন্তু এখানে যখন আবার দেখো এটা ঠিকই সারি নাম্বার 1, আমি এখানে 1 লিখেছি সারি নাম্বার 1, কিন্তু 2 লিখেছি কারণ এটা কলাম নাম্বার 2। দ্যাট মিনস এটা হচ্ছে 1 2, এটা 3, এটা হচ্ছে সারি 1 2 3। আবার এখানে সেম ভাবে লিখেছি, এটা হচ্ছে সারি 1 তাই 1 লিখেছি, তারপর লিখেছি কলাম 3, 3 নাম্বার কলামে আছে বলে। ঠিক তেমনি এটা 2 নাম্বার সারিতে আছে তাই এখানে 2, তারপর হচ্ছে কলাম লিখেছি আমরা 1 তাই এখানে 1। সেম ভাবে এটা প্রসেস ভাবে চলবে। আবার এটাকে তারপরে এখানে দেখো এখানে 3টা সারি এবং 3টা রো আছে, তো আমরা এটা কিভাবে লিখতে পারি? ইয়েস, এইভাবে। এখানে আমরা আরেকভাবে এই কথাটাকে লেখা যেতে পারে, যেমন হচ্ছে তুমি এখানে এইটা ইউজ না করে আই
জে ইউজ করতে পারো। এখানে আই মানে হচ্ছে সারি এবং জে মানে হচ্ছে কলাম। তখন তুমি এভাবে লিখতে পারো, এর মানে হচ্ছে বি এর যে আই এবং জে রয়েছে তাতে আই হচ্ছে 3, দ্যাট মিনস সারি হচ্ছে 3 এবং কলামও হচ্ছে 3। এই গেল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মূল যে বিষয়টা, সারি এবং হচ্ছে কলাম। এখন আমরা ম্যাট্রিক্স কত প্রকার হতে পারে সে প্রকারগুলো দেখে নেব। তো চলো আমরা দেখে দিচ্ছি প্রকারগুলো ম্যাট্রিক্সের। আশা করি তোমরা আগের যে আমরা পড়াটা বুঝিয়েছি অবশ্যই সেটা বুঝেছ। আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো চলো এবার দেখে নিচ্ছি ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রকার বা ক্লাসিফিকেশন, কয়েক রকম হতে পারে ম্যাট্রিক্স। তো চলো দেখে দিই। প্রথমে আমি ব্যবহার করছি রো ম্যাট্রিক্স। আমি ম্যাট্রিক্স কথা বারবার লিখছি না, রো ম্যাট্রিক্স। রো মানে তো আমরা আগে জেনেছি সারি, 1 2 3, এই হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স। এবার আমরা পড়ব হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা কি? ইয়েস, কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে খুব ইজি। এটা আমরা আগেই পড়েছি রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। এবার আমরা পড়ব স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সটা কি? এই তো দেখতে পাচ্ছ এখানে 3 ইন্টু 3, মানে 3টা রো এবং 3টা কলাম রয়েছে, তাই এটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স, যাতে সারি এবং কলাম সংখ্যা দুটোই সমান থাকে। এর মধ্যে থেকে আমরা আরেকটা জিনিস আইডেন্টিফাই করব, সেটা কি জানো? এই তো কর্নারে যে সংখ্যাগুলো রয়েছে 1 5 9, এগুলোকে কি বলে? এটাকে বলে প্রধান কর্ণ। প্রধান কর্ণ, এই যেখানে দেখতে পাচ্ছ 1 5 9, এটাকে কি বলা হয়? প্রধান কর্ণ। এখন আমরা জানবো যে কর্ণটা কি। আচ্ছা, কর্ণ, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের একটা রুলস রয়েছে। এই যে প্রধান কর্ণটা থাকবে, সে প্রধান কর্ণটা হচ্ছে বিভিন্ন সংখ্যা থাকতে পারে এবং অসমান হতে হবে, কিন্তু বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো শূন্য হবে। যেমন দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে 4 2 3, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখানে 4 2 3 কোনো শূন্য এখানে ইউজ হয়নি, কিন্তু তার পাশাপাশি দেখো শূন্য রয়েছে, কিন্তু অন্যান্য যে মানগুলো ভুক্তিগুলো থাকবে অবশ্যই সেটা শূন্য হতে হবে। এবং এই যে কর্ণ, প্রধান কর্ণের মান প্রত্যেকটার মানই অসমান হতে হবে। তো বোঝা গেল কর্ণ কোনটা, প্রধান কর্ণ কোনটা এবং স্কোয়ার ম্যাট্রিক্স কোনটা। এখন এই যে আমাদের যে প্রধান কর্ণের যে প্রত্যেকটি সংখ্যা রয়েছে এগুলোর যে যোগফল সেটাকে বলা হচ্ছে ট্রেস। চলো দেখি ট্রেসটা কি। প্রধান কর্ণের যোগফলগুলো হচ্ছে 4 2 3। ট্রেস, একে ট্রেস বা নাভি বলা হয়ে থাকে। ট্রেস বা নাভি, ট্রেস বা নাভি বলা হয়ে থাকে। আমরা তো জেনে এলাম যে ম্যাট্রিক্সে, কর্ণের ম্যাট্রিক্সে ট্রেস বা নাভি কাকে বলে। এখানে দেখো আমি দেখিয়েছি 4 2 3। কর্ণ ম্যাট্রিক্সের মানে প্রধান যে কর্ণ সেটার মধ্যে আমি কোনোটাতেই শূন্য লিখিনি, অশূন্য, কিন্তু এতে শূন্যও থাকতে পারে। চলো আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি লিখলাম
দেখো, এই যে আমার প্রধান কর্ণ, এর মধ্যে 0 রয়েছে, একটা শূন্য। তার মানে কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যে প্রধান কর্ণ থাকবে সেটার মধ্যে শূন্য হতে পারে, অশূন্য হতে পারে, কিন্তু বাকি যে সংখ্যাগুলো ভুক্তিগুলো থাকবে অবশ্যই সেটা শূন্য হবে। আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম হতে থাকে অথবা কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো চলো আমরা বাকিগুলো দেখে নিই। আচ্ছা, এখন আমরা জানবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা কি? এটা অনেকটা আমরা যে কর্ণ ম্যাট্রিক্স পড়েছি সেই কর্ণ ম্যাট্রিক্সের মতোই, কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমি এক্সাম্পলটাকে তোমাদের দেখাবো, তারপর আমি তোমাদেরকে এটা বের করে দেখাবো যে এর মধ্যে পার্থক্য কোন জায়গার মধ্যে আছে। আই থিঙ্ক তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে এখানে পার্থক্যটা কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমার যে প্রধান কর্ণ রয়েছে এর মধ্যে যে মানগুলো সেগুলো সমান, কিন্তু আমরা যখন কর্ণ ম্যাট্রিক্সে পড়েছিলাম তখন মান কি ছিল? অসমান ছিল। এবং আমি বারবার বলেছি যে কর্ণ ম্যাট্রিক্সের মান অবশ্যই অসমান হতে হবে, তা সমান হতে পারবে না। শূন্য হতে পারবে, নাও হতে পারবে, অশূন্যও হতে পারবে, কিন্তু এর নিয়ম হচ্ছে অবশ্যই এখানে শূন্য হওয়া যাবে না। আর যদি শূন্য হয়ও সবগুলোই শূন্য হতে হবে। কিন্তু যদি আমি এখানে সবগুলোই শূন্য লিখি তাহলে তো আমার এটা ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তা আমাকে কি করতে হবে? এই যে মানগুলো আমরা লিখবো শূন্যবাদে যে কোনো মানই সমান মান লিখতে হবে। যদি আমি এখানে 2 লিখি তাহলে এখানেও 2, এখানেও 2 লিখতে হবে, এবং তার বাকি যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোকে অবশ্যই শূন্য হতে হবে। এই প্রধান কর্ণগুলো সমান থাকবে, শূন্য হবে না, কিন্তু বাকি যে ভুক্তিগুলো থাকছে সেগুলো অবশ্যই শূন্য হবে। তাই আমরা বলতে পারি সকল স্কেলারই কর্ণ, কিন্তু সকল কর্ণ স্কেলার নয়। এখন আমরা জটিল কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জেনে নেব। তো চলো, প্রথমে আমরা শিখব ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সটা কি? একটু শুনতে ইজি লাগছে, কিন্তু যখন আমি লিখব একটু জটিল লাগবে। চলো দেখে নিই। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তোমরা অবশ্যই যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আমি প্রথমে এক্সাম্পলটা লিখে নিচ্ছি। এখানে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারছো না, আবার অনেকে হয়তো কেউ একটু বুঝতেও পারছো। চলো আমরা একটু দেখি। প্রথমত আমাদের এখানে কর্ণ ম্যাট্রিক্সটা কোনটা? 4 4 3 কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের নিচে যদি 0 অথবা শূন্য থাকে তাহলে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। বুঝতে পারলি তো? আবার বলে দিচ্ছি তোমাদের জন্য। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে প্রথমে তোমাদেরকে প্রধান কর্ণ যেটা সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করার পরে এর নিচে প্রধান কর্ণের নিচে যে শূন্যগুলো থাকবে তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে এবার নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্সটা কি? নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, নিম্ন তাহলে হবে কি হলো? এই তো প্রধান কর্ণ। ঠিক আগের মতো আমরা প্রধান কর্ণটাকে আইডেন্টিফাই করে নিয়েছি। এবার প্রধান কর্ণের উপরে যেটা থাকবে, উপরে যদি শূন্য থাকে সেটাকে বলা হবে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। মনে হচ্ছে উল্টা, তাই না? হ্যাঁ, একটু উল্টোই। যদি তোমাদের আরেকটু ইজি করার জন্য বলে দিচ্ছি, যদি
আই এর মান বড় হয় এবং জে এর মান যদি ছোট হয় সেটা হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর আই এর মান ছোট, জে এর মান যদি বড় হয় তাহলে হচ্ছে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। আই আমরা আগে পড়েছি, কি পড়েছি এটা? সারি। জে হচ্ছে কলাম। আই থিঙ্ক তোমরা এবার বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমরা পড়ব উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্সটা কি চলো দেখে নিচ্ছি। উপম্যাট্রিক্স, প্রথমে আমি উপম্যাট্রিক্সের আগে একটা উদাহরণ দিয়ে দিব, তারপর আমি তোমাদের মানে এক্সাম্পলটা দিয়ে দিব, তারপর তোমাদের আমি বলবো এখানে উপম্যাট্রিক্সটা কিভাবে এলো। ঠিক আগের মতো খুব পরিচিত লাগছে তাই না? হ্যাঁ, একটু পরিচিতই। এটা আমরা যখন আগে সারি এবং রো কলাম যখন চিনেছিলাম তখন আমরা এটা পড়েছি। ঠিক আবার একই টপিক চলে আসলো, উপম্যাট্রিক্স। এটা তো একটা নর্মাল ম্যাট্রিক্স হয়ে গেল। এখন উপম্যাট্রিক্সটা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা একটা সারি এবং একটা কলাম বাদ দিব তখন আমরা উপম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার হয়নি? ধরো আমি যে ফার্স্ট যে রোটা রয়েছে, দ্যাট মিনস সারিটা রয়েছে, এটা বাদ দিলাম, তাহলে আমার থাকলো কি এই অংশটুকু। এবার আমি একটা রো বাদ দিলাম, হতে পারে তুমি এখান থেকে রোটা বাদ দিলে, সরি কলামটা বাদ দিলে, অথবা সেকেন্ড কলামটা বাদ দিলে, অথবা থার্ড কলামটা বাদ দিলে। প্রথম রো এবং প্রথম কলাম বাদ দেওয়ার পরে বাকি অংশটুকু কি রয়ে গেল? ভেরি ইজি। প্রথমে আমরা কি পেলাম? উপম্যাট্রিক্সে নর্মাল ম্যাট্রিক্সই পেলাম, কিন্তু সেটা থেকে আগে আমরা একটা সারি এবং একটা কলাম বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে সেটাকে বলা হবে উপম্যাট্রিক্স। এই গেল আমাদের উপম্যাট্রিক্স। এখন আমরা অন্য ম্যাট্রিক্সগুলো দেখে নেব। এখন আমরা জেনে নেব ট্রান্সপোজ বা বিম্ব অথবা রূপান্তর ম্যাট্রিক্স। আমি এখানে কিন্তু তিনটা নাম বলেছি। কি কি? ইংলিশে বলেছি ট্রান্সপোজ, বাংলায় বলেছি বিম্ব অথবা রূপান্তর। রূপান্তর এর দ্বারা কিছুটা বোঝা যাচ্ছে যে কিছু একটা পরিবর্তন হবে, রূপের পরিবর্তন হবে। হ্যাঁ, চলো দেখে দিচ্ছি। ট্রান্সপোজ, প্রথমে আমি নর্মালটাকে লিখবো, নর্মাল যে ম্যাট্রিক্সটা হয় সেই নর্মাল ম্যাট্রিক্সটাকে লিখবো, তারপর সেটা রূপান্তর করে আমি তোমাদের দেখাবো। ট্রান্সপোজ, ট্রান্সপোজ এটা আমি তোমাদের আগে এক্সাম্পলটা দিব, তারপর বলবো। ধরো 1 2 3 5 8 6 7 9 4, এটা হচ্ছে আমার নর্মাল যে ম্যাট্রিক্স সেটা। এখন আমরা এর মধ্যে রূপান্তর ঘটাবো, অর্থাৎ সারিকে কলামে পরিণত করব, কলামকে সারিতে পরিণত করব। দ্যাট মিনস এই যে 1 2 3 এটা আমার কি আকারে রয়েছে? রো আকারে রয়েছে। এখন আমি এটাকে সারি আকারে পরিণত করব, 1 2 3। সেম ভাবে 5 8 9 এটা আমার রো আকারে আছে, আমি এটাকে কলামে, তারপর 7 9 4 এটাও রো আকারে আছে, আমি একে কলাম আকারে নিয়ে নিব। এবার দেখো যেটা আমার এখানে কলাম ছিল সেটা এখানে রোতে পরিণত হয়েছে, আবার যেটা এখানে আমার রোতে ছিল এটা আমার কলামে পরিণত হয়েছে, আবার যেটা এখানে আমার রোতে ছিল, সরি কলামে ছিল, সেটা আবার রোতে পরিণত হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ট্রান্সপোজ মানে হচ্ছে রূপান্তর। আমার যে ম্যাট্রিক্সটা থাকবে সে ম্যাট্রিক্সটার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সারিটা আমার কলামে পরিণত হবে, কলামটা সারিতে পরিণত হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বোঝাবো উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সটা কি? উলম্ব ম্যাট্রিক্সের মধ্যে কলাম অপেক্ষা সারি বেশি হবে। অপেক্ষা সারি বেশি হবে। এখন যদি কলাম অপেক্ষা সারিটা বেশি হয় তাহলে অবশ্যই আমাদের একটি এক্সাম্পল দেখতে হবে। চলো দেখে দিচ্ছি।
এখানে আমার কলাম কয়টা রয়েছে? 1 2, এই ছিল আমার কলাম। কিন্তু আমার রো, দ্যাট মিন্স সারি কয়টা রয়েছে? 3টা সারি, 1 2 3। তাহলে উলম্ব ম্যাট্রিক্স হচ্ছে কলাম অপেক্ষা সারি ব্যবহৃত হবে বেশি, সারির সংখ্যা বেশি থাকবে। উলম্বর পরে কি হয়? ফিজিক্সে আমরা পড়েছি আনুভূমিক, আনুভূমিক বা অনুভূমিক, যাই বলো না কেন। আনুভূমিক ম্যাট্রিক্স, এতে কি হবে? সারি অপেক্ষা কলাম বেশি হবে। অপেক্ষা কলাম বেশি, সারি অপেক্ষা কলাম বেশি হবে। তখন এটা কি হয়ে যাবে? বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এখানে আমার রো কয়টা রয়েছে? 2টা, কিন্তু সারির সংখ্যা কয়টা রয়েছে? 3টা। তার মানে এই বোঝা গেল যে উলম্ব ম্যাট্রিক্সে রো বেশি থাকবে, কলাম কম থাকবে। আর আনুভূমিকের মধ্যে সারি আমার, দ্যাট মিন্স রো যেটা সেটা কম থাকবে, কলাম বেশি থাকবে। তো চলো এবার আমরা পরেরগুলো দেখে নিই। চলো এবার আমরা দেখে নিই আর একটু ডিফিকাল্ট কিছু, যেমন প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা কি? আগে আমি তোমাদেরকে এক্সাম্পল দেব, এক্সাম্পল দিয়ে তারপর আমি তোমাদের বোঝাবো। এখানে দেখো আমি লিখেছি এটা নর্মাল ম্যাট্রিক্স। এখন যদি আমি এটাকে, যে সারিটা রয়েছে এটাকে যদি আমি কলামে পরিণত করি, তাহলে এখন যেটা রয়েছে সেমটাই আমি পাবো। এখনো ক্লিয়ার হয়নি? চলো দেখাচ্ছি। ধরো এটা ছিল আমার রো, এখন আমি এটাকে সারিতে পরিণত করব। তারপর এটা ছিল হচ্ছে আমার কলাম, সরি রো, এখন আমি এটাকে কলামে পরিণত করব। তারপর এই যে রোটা রয়েছে এটাকে আমি কলামে পরিণত করব। ম্যাজিক? ম্যাজিক না, এটাই ম্যাথ, কিন্তু একটু ম্যাজিক ম্যাথ, কি ট্রিকি ম্যাথ। দেখো এখানে আমি এ বি সি সবই লিখেছি। এখানে আমি এই যে আমার এখানে যে সারিটা ছিল এটাকে আমি কি করলাম? প্রথমে রোতে নিলাম, এই এ বি সি পেলাম। আবার আমি এটাকে রো থেকে কলামে নিলাম, কি পেলাম? বিডিই, ঠিক চলে আসলো আমার বিডিই। আবার আমি এখানে সিই এফ নিলাম, এখানেও আমি পেলাম কি? সিই এফ, সেম টু সেম। আচ্ছা এখন আমরা দেখাবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন এতক্ষণ দেখলাম প্রতিসম ম্যাট্রিক্স, এবার দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম, এখানে আমি এ লিখেছি, এ মানে হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা, সে ম্যাট্রিক্সটা এ দ্বারা আমি প্রকাশ করছি। আর ও তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি যখন তখন রূপান্তর ম্যাট্রিক্সটা লিখেছিলাম এর প্রতীক কিন্তু আমরা এইটা অথবা এটা দিয়ে বোঝাতে পারি। এই তো আমি তো একবার বলেছি যে যে প্রাইম, এই প্রাইম দ্বারা বোঝায় হচ্ছে রূপান্তর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এটার যে নিয়ম তার মধ্যে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা বিপ্রতিসম। আমি এটা ম্যাথটা করে বোঝাবো, এ দ্বারা আমি অবশ্যই বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে ম্যাট্রিক্সের বোঝানোর যে অংশ, বুঝতে পারবে যে এটা একটা ম্যাট্রিক্স, সেই প্রতীকটা আমি এখানে ইউজ করেছি। আর অবশ্যই যে কর্ণভুক্তিটা থাকবে, কর্ণভুক্তিগুলো বা প্রধান কর্ণ যেটাকে বলো না কেন, সেটার মান হতে হবে 0। তো চলো আমি ম্যাথের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো আমার
এ, ধরে নিচ্ছি এ পাবো। দ্যাট মিনস যদি আমি এ প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়, তাহলে আমি এটা বুঝতে পারবো বি প্রতিসম ম্যাট্রিক্স। ধর আমি এটা নিয়ে নিলাম 0 2 3 -2 -3 0 6, এই ছিল হচ্ছে আমাদের সাধারণ ম্যাট্রিক্স। এখন আমি একে কি করব, রূপান্তর অর্থাৎ ট্রান্সপোজ করব, অথবা টি, আমি প্রাইম অথবা টি যাই ইউজ করি না কেন। ঠিক, এখন আমাকে এটা কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তার মানে সারিকে কলাম, কলামকে সারিতে পরিণত করতে হবে। 0 -2 -3 2 0। অবশ্যই এটা করার সময় তোমরা কোনো কথা না বলে খুব সাবধানতার সাথে করবে, কারণ একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটা অঙ্কই গোলমেল হয়ে যাবে। তো ভেরি কেয়ারফুলি, এই ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকতে হবে যখন তোমরা ম্যাথগুলো করবে। আচ্ছা, এখন আমি এখান থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নেই। জিরোর ক্ষেত্রে তো আমরা জানি প্লাস বা মাইনাস যাই হোক না কেন এর মান কখনোই চেঞ্জ হয় না। তো 0 0, -2 হয়ে যাবে 2 3, এখানে 2 প্লাস আছে, এটা হয়ে যাবে -0 6 হয়ে যাবে -3 -6 0। দেখো তো এর মানটা এখানে পাওয়া গেছে কিনা, অবভিয়াসলি পাওয়া গেছে। দেখো 0 2 3 0 2 3 -2 0 6 -2 0 6 -3 -6 0 -3 -6 0, এই হয়ে গেল আমাদের এ। কিন্তু এখানে দেখো এর আগে কি রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে। ঠিক তেমনি আমরা এখানে কি বলেছিলাম, মাইনাস এ, মানে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মাইনাস এ পাওয়া গেছে, এবং আমরা যখন একে প্রাইম বা ট্রান্সপোজ করেছি তার মান থেকে আমরা এটা পেয়েছি। তার মানে কি বোঝা যাচ্ছে ফ্রেন্ডস, যে হ্যাঁ তোমাদের এটা হয়ে এসেছে। তার মানে যখন লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেছে, তার মানে আমাদের এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো আমি যেহেতু বলেছি কর্ণভুক্তি বা প্রধান কর্ণ, দেখো এখানে সব জায়গায় কিন্তু 0 রয়েছে। বুঝতে পেরেছ? চল এবার আমাদের কিছু এমসিকিউর জন্য কিছু মানে দুই একটা প্রকারভেদ রয়েছে যেগুলো এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো সেগুলো দেখে নিচ্ছি। এখন আমরা এমসিকিউর জন্য কিছু প্রকারভেদ দেখব, 4টা এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে দেই। প্রথমটা আমরা লিখলাম অভেদঘাত। অভেদঘাত। এখন আমরা দেখব অভেদঘাত। অভেদঘাত, অভেদঘাত ম্যাট্রিক্স এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এ কি তাও আমি বলেছি, আই কি তাও আমি বলেছি। এ যদি 2 হয়, এখানে যেহেতু আমি এ স্কোয়ার দিয়েছি তার মানে হচ্ছে এ ইন্টু এ, এ স্কোয়ার এর মানে হচ্ছে এ, এ মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স, এর সাথে যদি আমি এ ম্যাট্রিক্সকে গুণ করি সেটাই হচ্ছে এ স্কোয়ার হয়ে যাবে। এটা আমরা আস্তে আস্তে আরো সামনে যখন আমরা যখন গুণ করব তখন আমরা দেখতে পারব। তো চলো দেখে নিই, এ তো গেল অভেদঘাত। এখন আমরা দেখব শূন্যঘাত ম্যাট্রিক্স। শূন্যঘাত, শূন্যঘাত ম্যাট্রিক্সের একটা সূত্র রয়েছে, কি a to the power n is equal to 0। সূত্রটা মুখস্থ করলেই হবে। এখন আমরা শিখব একটু ডিফারেন্ট, অনুবন্ধী। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি? অনুবন্ধী ম্যাট্রিক্স, ধর এ ম্যাট্রিক্স একটা জটিল সংখ্যা থাকতে পারে। জটিল সংখ্যা বলতে আমরা কি জানি, আমরা তো আগেও 9 10-এ পড়েছি, আই যখন থাকবে, আমার একটা সহগের সাথে যখন একটা সংখ্যার সাথে যখন সহগ হিসেবে আই থাকবে তখন এটা হয়ে যাবে হচ্ছে জটিল। অনুবন্ধী তো হবে না, কিন্তু জটিল হবে। অনুবন্ধী আমরা এখন এই জটিল থেকে কিভাবে অনুবন্ধী বের করতে হয় আমরা এখন সেটা দেখব। তো চলো দেখে নিই। ধরো আমি এখানে লিখে নিলাম 2 3 প্লাস আই, এখানে আই মানে জটিল সংখ্যা বোঝা যাচ্ছে, 3 - 2 i 2 - i, ধরো এটা লিখলাম। অনুবন্ধী হচ্ছে এখানে
যে আমার মানটা থাকবে, যেখানে জটিলটা থাকবে, জটিল মানটা, সেটা কি হয়ে যাবে, অনুবন্ধী হয়ে যাবে। অনুবন্ধী হচ্ছে যদি এটা মাইনাস থাকে প্লাসে পরিণত হয়ে যাবে, আর যদি প্লাসে থাকে তাহলে মাইনাসে পরিবর্তন হয়ে যাবে। চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কি দেখলাম, এই যে জটিল সংখ্যা রয়েছে সহগের সাথে আই রয়েছে, কিন্তু এখানে দেখো এগুলো সব সেম রুট, কিন্তু এখানে যে আমার মাইনাস অনুবন্ধীটা রয়েছে, এর অনুবন্ধী কি হবে প্লাস, প্লাসের অনুবন্ধী হবে মাইনাস, হয়ে গেল। এখন দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে, এই দুটোটা ইম্পর্টেন্ট আছেই, তার পাশাপাশি রয়েছে হার্মিসিয়ান ম্যাট্রিক্স। হার্মিসিয়ান ম্যাট্রিক্সটা কি, আচ্ছা অনুবন্ধী কিন্তু প্রতীকটা ব্যবহার করা হয় উপরে একটা বার চিহ্নের মাধ্যমে, বার চিহ্নের মাধ্যমে বোঝা যাবে যেটা অনুবন্ধী। হার্মিসিয়ানটা কি হবে, যদি এইটা সমান সমান এ হয়, দ্যাট মিন্স এ অনুবন্ধী ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এটা হবে হার্মিসিয়ান ম্যাট্রিক্স। তাহলে বি হার্মিনিয়াস ম্যাট্রিক্স কি হবে, বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। এর ক্ষেত্রে হবে ঠিক একই, ম্যাট্রিক অনুবন্ধী থাকবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স থাকবে, কিন্তু মাইনাস এ হবে, অর্থাৎ এর মাধ্যমে মানটা হবে এ, কিন্তু যখন আমরা বি হার্মিসিয়ানটা করব তখন সেটা মাইনাস এ হয়ে যাবে। এই ছিল আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। আশা করি তোমরা সবাই ম্যাট্রিক্স এতক্ষণ আমার ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করেছো, আর যদি নাও করে থাকো বারবার এগুলো দেখো। যদি তোমাদের কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই যে ম্যাথ এবং এইচএসসি লেভেলের এখানে তোমরা যত কোয়েশ্চেন আছে, যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো চ্যাপ্টারের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের যদি কারো কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে থাকো। কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো করবে। এটা যারা এখন এসএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু এখনো ভর্তি হওনি এইচএসসির জন্য, বাট অবশ্যই তোমাদের ভর্তিটা চলে এসেছে, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা খুব গুরুত্ব দিয়ে যদি এটা করো তাহলে আই থিঙ্ক যে তোমাদের বাহিরে আর কোথাও পড়ার কোনো প্রয়োজন হবে না। যদি এই ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো, টিচারদের ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো, হয়ে যাবে। আর অবশ্যই এটা ইম্পর্টেন্ট হবে কাদের জন্য, সেকেন্ড ডেটের জন্য, যারা এবার এই মহামারীর জন্য আটকে গেছো, অনেকে ক্লাস করতে পারেনি ভালোভাবে, তাদের রিভিউ হওয়ার জন্য এটা খুবই হেল্পফুল। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। থ্যাংক ইউ।